যেতে দেওয়া হয়েছে। এমনকি আমরা দেখছি এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর সদস্যদের সামনে রাইফেল কিন্তু ফুললি লোডেড। যে ডক্টর ইউনূস পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছেন এবং এনসিপির নেতা নাহিদ ইসলাম তার সঙ্গে দেখা করেছেন এই ব্যাপারে কথা বলার জন্য। আমি 48 ঘন্টায় কি ঘটতে যাচ্ছে, অন্তরালের খবর কি? এই প্রসঙ্গের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই জানতে চাই। দর্শক, আমরা এই আলোচনা শুরু করতে চাই মানব জমিনের একটি বাংলাদেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর কালো থাবা অতিক্রম করতেছে, যে রাজনীতি হতে পারে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে, আর না হয় সেনা শাসনের দিকে ঠেলে দিবে। ইতিমধ্যেই আলোচনা শোনা যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন। আর এটা স্পষ্ট, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেন তাহলে 48 বা 24 ঘন্টার মধ্যেই সেনা শাসন জারি হয়ে যাবে, কারণ এছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নেই। প্রথমেই তো অপশন ছিল না যদি ডক্টর ইউনূস না থাকতেন। এখন যদি ডক্টর ইউনূস পদত্যাগ করেন সেনা শাসন হওয়াটাই স্বাভাবিক। বিষয়গুলো নিয়ে আরো কিছু আলোচনা করবো। এর আগে 48 ঘন্টার মধ্যে কি হতে পারে সেনা শাসন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম। একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য লাইভে আসলাম। বিবিসির বাংলা যে পত্রিকা বের হয় সেখানে দেখলাম একটা খবর যে ডক্টর ইউনূস পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছেন এবং এনসিপির নেতা নাহিদ ইসলাম তার সঙ্গে দেখা করেছেন এই ব্যাপারে কথা বলার জন্য। হয়তোবা তাকে এই সিদ্ধান্ত থেকে দূরে সরে আসার জন্য হয়তো অনুরোধ করা হয়েছে। তবে ডক্টর ইউনূস যে সামাল দিতে পারছেন না এতে কোনো সন্দেহ নেই। আমি বহুদিন থেকেই বলে আসছি যে তার সরকার একটা কোমর ভাঙা সরকার, এবং আমি অনেক জায়গায় মনে করি বলেছি যে সরকার আদৌ ডক্টর ইউনূসের সরকার নয়, এটা ভারতপন্থী শাহাবুদ্দিন চুপ্পু, জেনারেল ওয়াকারুজ্জামান ও আসিফ নজরুলের সরকার। এবং আমরা যা আশা করেছিলাম অযথাই আমরা তা দুরাশা করেছিলাম যে ডক্টর ইউনূস বিপ্লবী সরকার কায়েম করবেন, দেশের প্রেসিডেন্ট হবেন, সবকিছু শক্ত হাতে ট্যাকল করবেন, কিন্তু তিনি সেটা না করে শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। কেন প্রধান উপদেষ্টা হলেন, কিসের উপদেষ্টা হলেন সেটাও উনি বলতে পারছেন না। তিনি নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরের সঙ্গে এক ইন্টারভিউতে এই 2-3 সপ্তাহ আগেই বলেছিলেন যে তিনি কার প্রধান উপদেষ্টা, কেন প্রধান উপদেষ্টা হলেন সেটা উনি বলতে পারবেন না। উনি বললেন ঠিক বুঝতে পারছি না, বলতে পারছি না। তার মানে একজন যিনি এখনো সিদ্ধান্তই নিতে পারেননি যে তার কি করা উচিত, এবং যখন তিনি প্রধান উপদেষ্টা হলেন 8ই আগস্ট 2024, তখনও তিনি জানতেন না কেন উপদেষ্টা হচ্ছেন, কার উপদেষ্টা হচ্ছেন, উনি কি করবেন, তার দায়িত্ব কি, কোনো কিছুই তিনি জানতেন না। তার কোনো মানসিক প্রস্তুতি ছিল না। ছাত্র নেতারা সমন্বয় করা যারা হাসিনাকে উৎখাত করেছিল তারা তাকে ধরে এনে বসিয়েছিল। আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছিলাম, আপনারাও নিশ্চয়ই, যে যাক এমন এক ব্যক্তিকে আমরা প্রধান উপদেষ্টা হিসাবে পেলাম যিনি সারা পৃথিবী ব্যাপী পরিচিত। আমার তো খুব খটকা ছিল, আমি বারবার প্রথম দিন থেকে বলে আসছি যে উনি প্রেসিডেন্ট না হয়ে সব ক্ষমতা নিজের হাতে না নিয়ে তিনি প্রধান উপদেষ্টা হলেন কেন। এখন বিবিসির লিঙ্কটা আমি আমার লাইভ প্রোগ্রামে দিতে পারছি না, একজন আপনারা দেখবেন বিবিসির বাংলা, এটা আজকেরই এটা সংবাদ, তো আমি সংবাদটাকে সত্য বলে ধরে নিচ্ছি। কেউই অপরিহার্য নয়, প্রকৃতিতে কেউই অপরিহার্য নয়। বাবা মারা গেলে মা ক্ষমতা গ্রহণ করেন, বাবা মা দুজনে চলে গেলেই বড় ভাই পরিবারের ভার তুলে নেয়। বড় ভাই না থাকলে বাচ্চারা নিজেরাই হয় তাদের আত্মীয় স্বজন গুরুজনের হাতে দেখাশোনা করেন, না হলে তারা
নিজেরাই সংগ্রাম করে জীবন চালিয়ে যায়। তো বাংলাদেশের ব্যাপারেও তাই। ডক্টর ইউনূস 84 বছর বয়স, উনি যদি রাজি না হতেন তাহলে কি সরকার থাকতো না? শূন্য, মানে সরকার কি একটা শূন্যতা নিয়ে বিরাজ করতো? ভ্যাকিউম তো থাকে না, নেচার ভ্যাকিউম পছন্দ করে না, শূন্যতা পছন্দ করে না। উনি না হলেও আর কেউ হতো। তবে ডক্টর ইউনূসের যে খতিয়ান আমরা 9 মাসের যদি দেখি, প্রথমেই আমার কাছে খটকা লাগে, তিনি শাহাবুদ্দিন চুপ্পুর প্রধান উপদেষ্টা। শাহাবুদ্দিন চুপ্পু মানে হাসিনা নিয়োজিত একজন অতি অনুগত একজন অনুচরের তিনি উপদেষ্টা। চিন্তা করতেও গাটা রিডি করে লজ্জা এবং ঘৃণায়। এবং আমি বলেছি ওটাই ডক্টর ইউনূসের জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত। তবে উনি কি বিবেচনায় করলেন, আমরা একটা উৎকণ্ঠার ভিতরে ছিলাম, একটা সাসপেন্স ছিল। সে সাসপেন্সটা উনি ভেঙে দিয়েছেন নুরুল কবিরের কাছে ইন্টারভিউ দিয়ে, যে আমি কেন উপদেষ্টা হয়েছি জানি না, কিসের উপদেষ্টা, কার উপদেষ্টা উনি বলতে পারছেন না। উনি ভেবা জায়গা খেয়ে গেছেন, সোজা কথা। একটা রিলাক্টেন্ট লোক, যিনি রাজা হওয়ার জন্য প্রস্তুত নন, তাকে রাজা করলে রাজ্যের যে অবস্থা হয় বাংলাদেশের তাই হয়েছে। এখন লেটেস্ট হচ্ছে ওয়াকারুজ্জামান। 25শে ফেব্রুয়ারির আগে এবং 25শে ফেব্রুয়ারি এবং তারপরে সর্বশেষ 22 তারিখে তিনি যে দুর্বিনীত, দুঃসাহসিক, অসৌজন্যমূলক বক্তৃতা দিলেন সেনা সদরে, এটা সকল আইন এবং শৃঙ্খলা এবং নীতির জলাঞ্জলি দিয়ে একটা অপরাধ করেছে প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান। এবং এটা নিয়ে কিন্তু ভারতীয় মিডিয়া খুব সোচ্চার। ভ্যান্টেজ এবং ওদের টেলিভিশন স্টেশন একটা নামটা মনে আসছে না, তারা এবং আরো অনেক মিডিয়া আউটলেট সবাই বলা বলি করছে ডক্টর ইউনূসের সঙ্গে ওয়াকারুজ্জামানের একটা শোডাউন হয়েছে এবং ওয়াকারুজ্জামানের কাছে ইউনূস আত্মসমর্পণ করছে, বাংলাদেশে সামরিক শাসন আসবে। সেটা আসবে না, ভারতের সেটাই পরিকল্পনা, হাসিনাপন্থী তথা ভারতপন্থী ওয়াকারুজ্জামানকে দিয়ে একটা নতুন সরকার গঠন করা। ওয়াকারুজ্জামান কিন্তু সেটাই চেষ্টা করে আসছেন এবং তিনি প্রথমে যেটা আমরা জানি ভারতপন্থী আসিফ নজরুলকেই উনি প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিলেন, সেটা হয়নি। যেটা আমরা হাসনাত আব্দুল্লাহর কাছে শুনলাম, জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বুকে পাথর বেঁধে আমরা ডক্টর ইউনূসকে মেনে নিয়েছি। তার মানে প্রথম দিন থেকেই ওয়াকারের উদ্দেশ্য ছিল ইউনূস নন, অন্য কেউ যেন প্রধান উপদেষ্টা হন। তবে ইউনূস সাহেব আমরা যা আশা করেছিলাম একটা বিপ্লবী রেভলিউশনারি কমান্ড কাউন্সিল করবেন, বিপ্লব অনুযায়ী কাজ করবেন, বিপ্লবের সন্তান হিসাবে নেপোলিয়নের মতো তরবারি নিয়ে শাসন করবেন, সেটা হলো না। আমরা একটু অতিরিক্ত আশা করে ফেলেছিলাম। যাই হোক, সে আশার জলাঞ্জলি যাচ্ছে কিনা জানি না। এবং ডক্টর ইউনূস চলে গেলে আমাদের কি ক্ষতি হবে সেটা আপাত দৃষ্টিতে অনেকে মনে করবেন যে হ্যাঁ অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি মনে করি ডক্টর ইউনূস এমন কিছু ডেলিভার করেননি। যারা বলছেন ডক্টর ইউনূস না থাকলে হাসিনার পরে আওয়ামী লীগেররা ক্ষমতায় চলে আসতো, এটা একটা হাস্যকর যুক্তি। এই ছাত্র জনতা যারা মুজিবের বাড়ির প্রতিটা ইট খুলে নিয়েছে, মুজিবের স্ট্যাচু ভেঙে পেচ্ছাপ করেছে, সেখানে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। দেখেন না আওয়ামী লীগের নেতা কর্মীরা সব বেশিরভাগগুলো বড় বড় নেতাগুলো সব ভারতে পালিয়ে গেছে। ওদের এখন ভারত তাড়িয়ে দিলে ওদের কি উপায় হবে সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে। এটা আওয়ামী ঘরানা একটা দুশ্চিন্তার ব্যাপার। তবে এটা ষড়যন্ত্রেরও অংশ বলে আমি মনে করি। হাসিনা পর্যন্ত বলছে আওয়ামীদেরকে দেশে ফিরে যাওয়া উচিত, সেটা অন্য যুক্তি। তারা একটু আশাবাদী, ভারত হাল ছাড়েনি, তারা ওয়াকারকে দিয়ে বা অন্য কোনো বিশ্বাসঘাতককে দিয়ে বাংলাদেশে আবার একটা ভারতপন্থী সরকার গঠন করতে চায়। এখন ডক্টর ইউনূসকে ওয়াকারুজ্জামান প্রচ্ছন্নভাবে বা প্রত্যক্ষভাবে থ্রেট করেছেন কিনা আমরা জানি না, হয়তো তাকে বলছেন আপনি ক্ষমতা ছেড়ে দেন,
যাই হোক, তবে আমি আশাবাদী, আমি মনে করি ছাত্র জনতা যারা আমার অনুষ্ঠান দেখছো, তোমরা তো আর ছেড়ে দেবে না। মানে ওয়াকারুজ্জামান যদি খুবই অস্থির হয়ে যান যে তাকে শেখ মুজিবের কাছে চলে যেতে হবে, সে ব্যবস্থা ছাত্র জনতাই করে দেবে, আদালত করে দেবে। মানুষ হত্যার জন্য বাংলাদেশের আইনে যে বিধান রয়েছে, সেই বিধান অনুযায়ী শুধু ওয়াকারুজ্জামানের নয়, তার সঙ্গী আরো 50 জন জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল এবং পুলিশ বাহিনী আমলার আরো কয়েক শত লোকের ফাঁসির ব্যবস্থা হতেই পারে আমাদের প্রচলিত আইনে। আমি আইন বহির্ভূত হত্যায়, মবক্রেসিতে, মবতন্ত্রে বিশ্বাস করি না। যাই হোক, আমার একটা সাজেশন যে ডক্টর ইউনূস যদি সত্যি সত্যি তাকে চলে যেতে হয়, তিনি যদি ইচ্ছা প্রকাশ করে থাকেন বা তাকে বাধ্য করা হয়, তাহলে আমরা মনে করি আমাদের ইন্টারিম সরকারের যে ব্যবস্থা আগে ছিল, দেশের প্রধান বিচারপতি দেশের ইন্টারিম প্রধানমন্ত্রী হন। তো যেহেতু আমরা এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে বৈধ প্রেসিডেন্ট বলে মনে করি না, তাই আমি ছাত্র জনতা সমন্বয়কদের সবাইকে অ্যাপিল করছি, আপনারা চিন্তা করে দেখেন, তোমরা চিন্তা করে দেখো কি করা যায়। আমি তো মনে করি বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর রিফাত আহমেদ, অক্সফোর্ড এডুকেটেড, অক্সফোর্ড থেকে যিনি পিএইচডি করেছেন আইনে, সে ধরনের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব, যিনি সৎ, তার পরিবারকে আমি সবাইকে চিনি, তাদের যে ট্রেডিশন। জাস্টিস ইব্রাহিমের নাতি, তার মা ডক্টর সুফিয়া আহমদ আমার শিক্ষক ছিলেন, তার ছেলে হচ্ছেন রিফাত আহমদ। সুফিয়া আহমদ হচ্ছেন জাস্টিস ইব্রাহিমের ছেলে। রিফাত আহমদের বাবা ছিলেন ব্যারিস্টার ইশতিয়াক আহমদ। বাবা ও মার দিক থেকে খুবই ভালো বংশ পরিচয় এবং ট্র্যাক রেকর্ড। ইশতিয়াক আহমদ সাহেব অবাঙালি হলেও 1952 সালের ভাষা আন্দোলনে তিনি বাংলা ভাষার পক্ষে জেল খেটেছেন, যেটাকে বলা যায় ভাষা সৈনিক। সেই পরিবার থেকে আসা রিফাত আহমদ নিশ্চয়ই একটা উন্নততর রিপ্লেসমেন্ট হবে। প্রধান উপদেষ্টা হিসেবে নয়, আমি মনে করি বিপ্লব এখনো মরে যায় নাই। যারা বিপ্লব করেছে তারা মিলে সবকিছু উলট পালট করে দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে তার যেটা ন্যায্য স্থান, যেখানে তার যাবার কথা, জেলখানায় পাঠানো হোক এবং রিফাত আহমদকে দেশের প্রেসিডেন্ট বানিয়ে একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, 6 মাস হোক, 1 বছর হোক, যতদিন লাগে, এ ধরনের সরকার করে তার অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হোক। আমি এটাই মনে করি। এটা বলার জন্যই আপনাদের কাছে এসেছি। আপনারা চিন্তা করে দেখবেন, আমাদের বিপ্লব যেন হারিয়ে না যায়, বিপ্লব যেন দীর্ঘস্থায়ী হয়, সেই জন্য আমি বলছি ইনকিলাব জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই। ডক্টর ইউনূসের রিপ্লেসমেন্ট হিসাবে প্রধান বিচারপতি রিফাত আহমদ, আর উনি যদি রাজি না হন, তাহলে এই ধরনের বহু ডজন মানুষ বাংলাদেশে রয়েছে যাদেরকে নিয়ে ছাত্র জনতা, বুদ্ধিজীবীরা মিলে, রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে একটা কনসেনসাসে আসতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যারা আমি রিফাত আহমদের সঙ্গে যাদের যোগাযোগ আছে, তারা তাকে জানান, বলেন যে আমি অনুরোধ করছি রিফাত যেন এই ক্ষমতাটা গ্রহণ করে, এবং ডক্টর ইউনূস যদি চলে যেতে চান, তাকে আমরা জোর করে আটকে রাখতে চাই না। উনি এমন কিছু ডেলিভারি করছেন না, ভবিষ্যতে করবেন বলে আমি আশা করি না। কারণ উনি যদি সত্যি কিছু করার সাহস রাখতেন, তাহলে ওয়াকারুজ্জামানকে 25শে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করতেন, তা না হলে 22শে মেতে তো তাকে গ্রেপ্তার করা একটা ফরজে আইন, মানে ওয়াজিব হয়ে গিয়েছিল ডক্টর ইউনূসের জন্য। তিনি সেই সাহস দেখাননি। তিনি যদি পদত্যাগ করতে চান, তাহলে তাকে পদত্যাগ করে নিস্তার দিয়ে দিন, আমরা নতুন লোক খুঁজে বের করব। তবে আমি এখনো মনে করি ডক্টর রিফাত আহমদ আমাদের জন্য একটা খুবই উপযোগী ব্যক্তিত্ব হবেন দেশের প্রেসিডেন্ট হবার জন্য। সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আজকের কথা শেষ করছি। ভালো থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। আমাদের আলোচনার বিষয় আগামী 48 ঘন্টায় কি ঘটতে যাচ্ছে, অন্তরালের খবর কি? এই প্রসঙ্গের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই জানতে চাই। দর্শক, আমরা এই আলোচনা শুরু করতে চাই মানব জমিনের একটি কলাম দিয়ে। সেই কলামের শিরোনাম হচ্ছে, প্রফেসর ইউনূস এখন কি করবেন?
আমি এই লেখাটির প্রথমাংশ এবং শেষাংশ পড়ব, তারপর মূল আলোচনায় প্রবেশ করব। এটি লিখেছেন শান্তনা রহমান 2 ঘন্টা আগে। এটি আপলোড করা হয়েছে মানব জমিনের অনলাইনে। প্রফেসর ইউনূস এখন কি করবেন তার সামনে বিকল্প খুবই কম। পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে। হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন, না হয় পদত্যাগ করে চলে যাবেন। সর্বশেষ খবর, প্রফেসর ইউনূস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন, তোমরা সংযত হও, না হলে আমি পদত্যাগ করব। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মত পার্থক্যের কথা জানিয়েছেন। সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, যেটা প্রফেসর ইউনূস কখনো স্পষ্ট করেনি। তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করেছেন। তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন। বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টি খোলাসা করেননি। এই নিবন্ধের মতামতগুলো একান্তই লেখকের শান্তনা রহমানের। তারপরে এখানে গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে আজকের এই আলোচনার। শেষ অংশে যে কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে যাই হোক, এখনো যদি অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ না হয়, নির্বাচনের দিকে না যায়, তাহলে পরাজিত শক্তি আবারও দৃশ্যপটে হাজির হতে পারে, পাল্টে যেতে পারে পরিস্থিতি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে এমনটাই হবে, এতে কোনো সন্দেহ নেই। অবস্থা এখন এমনই হয় ভালোর দিকে যাবে, অবস্থা এখন এমনই হয় ভালোর দিকে যাবে, না হয় জাতিগত বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাবে, যা আমরা কেউই চাই না। আমি একটা স্ট্যাটাস দিয়েছি, সেই স্ট্যাটাসটা আপনাদের সামনে উল্লেখ করি। দুটি শক্তিশালী পক্ষ বাংলাদেশের সামনে ফাঁদ পেতেছে। ইতোমধ্যে টার্গেটকৃত বিষয়াবলী ফাঁদে পা দিয়েছে। এখন যে কোনো মুহূর্তে ভয়ানক একটা ঘটনা ঘটতে পারে। আর এই ধরনের যদি ঘটনা ঘটে, তাহলে সব পক্ষই একটা অনিশ্চিত গন্তব্যে যাত্রা করবে। যারা আপাতত মনে করছে যে লাভবান হবে, তারা অবশ্যই লাভবান হবে না বলেই রাজনীতি বিশ্লেষকরা তাদের পূর্বাভিজ্ঞতার আলোকে, অভিজ্ঞতাকে সামনে রেখে, দূরদর্শিতাকে সামনে রেখে এই ধরনের মন্তব্য করছেন। প্রিয় দর্শক, যাই হোক, অনেকগুলো বিষয় আমাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মাহফুজ আলম এই অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেরকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরনো বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 6 ঘন্টার মধ্যে 2 বার স্ট্যাটাস দিয়েছেন। সর্বশেষ স্ট্যাটাসটি এরকম যে, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। আল্লাহ তাআলা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন, আমিন। তিনি আরো 8 ঘন্টা আগে আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসে লিখেছেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে, নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না। প্রিয় দর্শক, আরো আমি গুরুত্বপূর্ণ 2-1টি স্ট্যাটাস উল্লেখ করতে চাই। হাসনাত আব্দুল্লাহ, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক, তিনি লিখেছেন, জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি আহ্বান, যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
মনে রাখবেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশে বিদেশে অনেকের নাখোশ হয়ে আছে। এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছে। হাসনাত আব্দুল্লাহ আরো লিখেছেন যে আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ ১.৫ যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। আমরা খণ্ড বিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসররা আমাদের তছনছ করার হীন পায়তারা করবে। দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম। দেশ ও জাতির জন্যই এবার আমাদেরকে এক হয়ে আমাদের স্বদেশকে বিনির্মাণ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই ঐক্য নয়, বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খানের একটি বক্তব্য কোট করে ফটোকার্ড ছেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে বলা হচ্ছে, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বাংলাদেশের কল্যাণে আমাদের এক হয়ে কাজ করতে হবে। সবাই ঐক্যের কথা বলছে, কিন্তু অন্তরালে কি ঘটতে যাচ্ছে? প্রিয় দর্শক, আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো নানাভাবে বিভক্ত হয়ে গেছে। সর্বশেষ এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে মনে হচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে রাজপথে যুদ্ধে নেমে গেছে। জামাত বিএনপির বিরুদ্ধে বা বিএনপি জামাতের বিরুদ্ধে, এনসিপি জামাতের বিরুদ্ধে, ইসলামী দলগুলোর সঙ্গে মধ্যমপন্থী বামপন্থী দলগুলোর বিভেদ। এইসব বিভেদের ভয়াবহ বেড়াজালে আক্রান্ত হয়ে বাংলাদেশ কোন পথে যাত্রা করবে সেটাই সন্দেহ সংশয় তৈরি করেছে। এই সুযোগে তৃতীয় একটি পক্ষ এসে হাজির হয়েছে, যারা নতুন করে আমাদের অভিভাবকত্ব নিতে চায়, ত্রাণকর্তা সাজতে চায়। আর এই ত্রাণকর্তা সাজার আগ্রহী এই গ্রুপটিকে আবার মদদ দিচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল বা কোনো কোনো শক্তিশালী পক্ষ। এখন যে কোনো মুহূর্তে জুলাই আন্দোলনে বা অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো যদি শেষ পর্যন্ত এক প্ল্যাটফর্মে না থাকতে পারে, তাহলে ওই আশঙ্কাটি বাস্তবে প্রতিফলিত হবে। ইতিমধ্যে গত ২৪ ঘন্টায় ঢাকা শহরে বেশ কিছু ঘটনা ঘটেছে, যার মধ্য দিয়ে নতুন নতুন আশঙ্কার আভাস আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সামনে ৩টি বিপ্লবের অভিজ্ঞতা যদি থাকে বা আমরা যদি সামনে রাখতে পারি, তাহলে অনেক কিছুই পরিষ্কার হতে পারে। ২০১০ সালে তিউনিসিয়ায় জেসমিন বিপ্লব সংগঠিত হয়েছিল। সেই বিপ্লব সংগঠিত হওয়ার ১৫ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচন্ড বিভেদ, বিশেষ করে ইসলামপন্থী আন-নাহদা এবং বামপন্থী ইউনাইটেড বাম ফ্রন্ট, এই দুটো বৃহত্তর রাজনৈতিক দলের মধ্যে মতভেদ, পারস্পরিক সংঘাত, পাশাপাশি মুসলমান এবং খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেও নানা মতবিরোধের কারণে গত ১৫ বছর আগে বিপ্লব সংগঠিত হলেও বিপ্লবের কোনো সফল পায়নি তিউনিসিয়া। ফলে জেসমিন বিপ্লব ব্যর্থ হয়েছেই বলা যায়। এইরকম প্রেক্ষাপটে ২০১৯ সালে পশ্চিমা বিশ্বের প্রেসক্রিপশনে সেখানে বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা ডক্টর কায়েস সাঈদকে প্রেসিডেন্ট হিসেবে, মানে রাষ্ট্রের প্রধান হিসেবে বসানো হয়। কিন্তু এরপর আরো দুর্দশা, দুর্ভোগ একদম সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসে। এখন পর্যন্ত তারা তাদের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, নিরাপত্তা কোনো কিছুকেই ঠিক করতে পারেনি, বিপ্লবের কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী করতে পারেনি। এটা অবশ্যই আরব বিশ্বের জন্য একটা দুর্ভাগ্য। আপনারা জানেন, মিশরে ২০১১ সালে গণ অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানের প্রায় ৪ দশক ধরে চেপে বসা স্বৈরশাসক হোসনি মুবারকের পতন হয়েছিল। কিন্তু মোহাম্মদ মুরসিকে এমনভাবে চেপে ধরেছিল সেই অভ্যুত্থানের পক্ষের নানা রাজনৈতিক দল, পাশাপাশি আন্তর্জাতিক শক্তির অপচেষ্টার কারণে ১ বছরের মাথায় ডক্টর মুরসির সরকারের পতন ঘটে। ক্ষমতায় আসে ডক্টর মুরসির নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সামরিক উপদেষ্টা আব্দুল ফাত্তাহ সিসির গ্রুপ। সিসি কলকাঠি নেড়েছিলেন দেশীয়ভাবে যেমন, একইভাবে আন্তর্জাতিক চক্রান্তের ফাঁদে পাও দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি ২০১২ সাল থেকে ২০২৫ এখন পর্যন্ত অব্যাহত রয়েছে অনির্বাচিত স্বৈরশাসক মোহাম্মদ সিসির, আব্দুল ফাত্তাহ সিসির শাসন।
সুতরাং তিউনিসিয়া এবং মিশরের অভিজ্ঞতাকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কি ঘটতে পারে বাংলাদেশে, কোন কোন কারণে। প্রিয় দর্শক, আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান হয় 2022 সালে। সেই অভ্যুত্থানকে নস্যাৎ করবার জন্যও নানা ধরনের প্রচেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 2022 থেকে 2024 এই 2 বছরের সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে কিন্তু শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল ক্ষমতায় আসেনি। ক্ষমতায় এসেছে একেবারেই আনকোড়া একটি দল, যে দলের নেতৃবৃন্দ গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। সুতরাং সবাইকে ধৈর্য, সহিষ্ণুতা, সহনশীলতা এবং দূরদর্শিতা দিয়ে এক না থাকতে পারলে আমাদের জুলাই গণ অভ্যুত্থান যে ব্যর্থ হবে এটা স্পষ্ট। 48 ঘন্টার মধ্যে নানা ধরনের ঘটনা ঘটবে। প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে না থাকতে পারলে যে কোনো সময়ে যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। আর এর মধ্য দিয়ে বিশ্লেষকরা বলছেন যে 1/11 এর মতো ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। 1/11 তাও তো 2 বছরের মধ্যে শাসন ক্ষমতা সমাপ্ত করেছিল, কিন্তু এমন এক শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের জন্য চেপে বসতে পারে যার মেয়াদ 1 দশক 2 দশকের বেশিও হতে পারে। সুতরাং এখনই সময় তড়িৎ গতিতে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করার। প্রিয় দর্শক, গতকাল আরটিভির গোল টেবিল লাইভে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাতে চাই। নানা ধরনের গুজবও ছড়াচ্ছে ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ায়। এইসব গুজবে আসলে নিজেরা যদি অস্থির হয়ে যাই, আমরা যদি ধীর স্থির ভাবে মোকাবেলা না করতে পারি পরিস্থিতি, সম্মিলিতভাবে যখন যে ডাক আসবে সেই ডাকে সাড়া না দিতে পারি, তাহলে কোনো পক্ষই লাভবান হবে না। আপনারা দেখেছেন যে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী রাজনৈতিক দলগুলো, বামপন্থী দলগুলো প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থে এতটা শক্তিশালী ভাবে রাজপথে অবস্থান নিয়েছে যে একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছে। এটাই মূল কারণ হচ্ছে তৃতীয় একটি পক্ষের এখানে চেপে বসার পথ তৈরি করার। প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওর চুম্বক অংশ দেখি। কাছে কি মনে হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? একজন দার্শনিক বলেছেন যে রাজনীতি হচ্ছে সূর্যের আলোর মতো, এই আলোতে কেউ পুড়ে যায় আবার কেউ আলোকিত হয়। এখন এই সরকার কোনটা করবে সেটা তাদের ইচ্ছের উপর নির্ভর করছে। দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 1/11 কেন সংগঠিত হয়েছে। এর পেছনে মূল কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান এবং দ্বন্দ্ব সংঘাত চরমে যাওয়া। এখন এই বাংলাদেশকে ঘিরে, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে ঘিরে নিঃসন্দেহে আশঙ্কার অবকাশ আছে যে এখানে একটা কৃত্রিম সংকট তৈরি করা হতে পারে। এই সংকটের জন্য সরকারকে যেমন দায় নিতে হবে, একইভাবে রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে। আপনি গত 1 মাসে যদি লক্ষ্য করেন, দেখবেন যে রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে যুদ্ধাঙ্গদেহী মনোভাব তৈরি করেছে, পরিকল্পিতভাবেই মনে হচ্ছে। বিএনপি জামাতের বিরুদ্ধে জামাত, বিএনপির বিরুদ্ধে এনসিপি, এভাবে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই পরিস্থিতির সুযোগ কে নিতে পারে? প্রথমত, এই পরিস্থিতির সুযোগ একটা কৃত্রিম সংকট তৈরি হবে। এই সংকটের মধ্য দিয়ে যে কথা বলা হচ্ছে যে 1/11 ফরম্যাটে বা তৃতীয় কোনো চাপিয়ে দেওয়া শক্তির আবির্ভাব হবে এবং তারা হয়তো নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিউনিসিয়ায় জেসমিন বিপ্লব হয়েছিল 2010 সালে। এই জেসমিন বিপ্লবের পর এখন হচ্ছে 2025, তিউনিসিয়ায় কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি আসেনি। সেইখানে 2019 সালে যখন দেখা গেল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের সমঝোতা হচ্ছে না, শান্তি আসছে না, আন্নাহাদা হচ্ছে সেখানকার বড় রাজনৈতিক দল, তারপরে হচ্ছে ইউনাইটেড বাম ফ্রন্ট সেখানে বিরোধী দল, মানে দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক দল। এই দুটো রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দল যখন একটা ঐক্যমত্যে আসতে পারছিল না, তখন পশ্চিমা বিশ্বের প্রেসক্রিপশনে ডক্টর কাইস সাইদকে সেখানে
মানে সরকার প্রধান করা হলো, তিনি কি করলেন যে প্রধানমন্ত্রী ব্যবস্থাকে পাল্টিয়ে হঠাৎ করে কারোর সঙ্গে কথা না বলে প্রেসিডেন্সি সিস্টেম চালু করলেন। এখন সেখানে তুমুল আন্দোলন হচ্ছে। আমাদের দেশে মানিক ভাই, আমাদের দেশে যে স্থানীয় সরকার, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার, বিচার, এই বিচারের যে প্রসঙ্গদের আপনার কাছে মনে হয় যে ওয়েস্টার্ন প্রেসক্রিপশন আছে আমাদের এখানে বিভিন্ন জনে প্রেসক্রিপশন দিচ্ছে। এখানে নিঃসন্দেহে প্রেসক্রিপশন বিভিন্ন জায়গা থেকে আসছে। ওষুধগুলো খাচ্ছে কারা? এক্সট্রা টেরিটরি জায়গাগুলো থেকে আসছে। এখন কতটুকু খাবেন আপনি সেটা নির্ভর করছে যারা দায়িত্বে আছেন তাদের উপরে। এখানে যেহেতু দীর্ঘদিন ধরে ভারতীয় হেজেমনি ছিল এবং ভারতীয় আধিপত্যবাদ এখানে একদম জেঁকে বসেছিল, সেই জায়গায় আমাদের এখন কি করতে হবে? ভারত তো আমাদেরকে বাদি দিয়েছে, তার জায়গাগুলো থেকে একটা প্রচন্ড অভিমান বা একটা আভিজাত্য বোধের জায়গা থেকে মনে হচ্ছে যে ভারত আমাদের সঙ্গে আর সম্পর্ক করবে না। যাই হোক, আমি যদি ভারতকে মাইনাসও করি তাহলে এখন থাকলো কি? চায়নারা আর হচ্ছে ওয়েস্টার্ন। তো এখন এই দুটো জায়গা থেকে আমাদেরকে একটা সমন্বয় করতে হবে এবং সম্পর্কের। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন, মন্তব্য করবেন। আমি বলছিলাম সেনা শাসন, যদি সেনা শাসন আসে তাহলে কার লাভ হবে, কার ক্ষতি হবে? বিএনপি এই যে আন্দোলন করছে, সরকারের উপর চাপ সৃষ্টি করছে, এই চাপ সৃষ্টির কারণ তো বিএনপি ভুক্তভোগী হবে, বিএনপিকেই ভুক্তভোগী করতে হবে, কারণ তারাই ক্ষমতায় যাবে, তারাই বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলগুলোই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বিএনপি যাদের উস্কানিতে এই কাজগুলো করছে, আমার মনে হয় না তারা মোটেই ভালো করছে। তারা রাজনীতিতে, আমি জানি না তারা কাদের পরামর্শ রাজনীতি করে। যদি বিদেশিদের পরামর্শে বা তাদের পরামর্শে তারা রাজনীতি করে, আমার মনে হয় বিএনপি হয়তো বা আওয়ামী লীগের মতোই হারিয়ে যাবে। এরপর দর্শক, আমাদের এটা বলা উচিত, আমাদের আশা রাখা উচিত এবং ডক্টর ইউনূসকে বোঝানো উচিত যে আপনি ক্ষমতা থাকেন এবং আপনি যেটা ভালো মনে করেন সেটা একটু গুরুত্ব দিয়ে করেন। সংসদ বা দেশের সরকারের ভিতরে এমন কিছু ঘটে নাই যেটার কারণে আসলে এতটা চাপ, এতটা হাইপ্রতিপন্ন হতে হয়। দর্শক, ডক্টর আজকে তার সাক্ষাৎকারে বলেছেন এই যে এত হাইপ্রতিপন্ন করা হচ্ছে, এগুলো কি আসলে করা উচিত ছিল কিনা? ডক্টর ইউনূস তিনি নিজে এটা বলেছেন। তার মানে তিনি বিএনপির সমস্ত কর্মকাণ্ডে তিনি সরব রয়েছেন, তিনি জানতেছেন কারা